আসসালামু আলাইকুম। আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে। এখন আমরা আলোচনা করব ৮ নাম্বার ব্রড কোয়েকশন ডিসকাস দ্য ইম্পোর্টেন্ট ফিচার্স অফ ইংলিশ রোমান্টিসিজম উইথ রেফারেন্স টু ওয়ার্ডসওয়ার্থ অ্যান্ড কিটস। অর্থাৎ ওয়ার্ডসওয়ার্থ এবং কিটসের রেফারেন্স দিয়ে ইংলিশ রোমান্টিসিজমের বৈশিষ্ট্য কী আপনি সেটা বলবেন। তো এখানে ওয়ার্ডসওয়ার্থ এবং কিটসের রেফারেন্স ছাড়াও যদি আপনার প্রশ্ন আসে যে হোয়াট ইজ দ্য ফিচার্স অফ রোমান্টিসিজম, হোয়াট ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ রোমান্টিসিজম, তাইলেও আনসারটা সেম হবে। তো এই আনসারটা মনে রাখার জন্য আমরা যেই নেমোনিকটা ইউজ করেছি সেটা আসলে কোনো মিনিংফুল ওয়ার্ড হচ্ছে না। যেমন নেই আর এম এস, তো এটাকে কীভাবে মনে রাখা যায়? নেই রমস, NEI নেই আর এম এস রমস। ওকে, এইভাবে মনে রাখতে পারেন আমার মনে হয় যেটা। তো যাই হোক, এন দিয়ে কি বোঝাচ্ছে এই নেইরমসের মধ্যে? এন হচ্ছে নেচার এজ এ সোর্স অফ ইন্সপাইরেশন। রোমান্টিক পোয়েটদের মধ্যে নেচারটাকে, প্রকৃতিকে ইন্সপাইরেশন বা অনুপ্রেরণার একটা সোর্স হিসাবে তারা দেখেন প্রকৃতিকে। সব রোমান্টিক পোয়েটদের মধ্যে এই জিনিসটা পাবেন। ই দিয়ে হচ্ছে এমফেসিস অন ইমোশন অ্যান্ড ইমাজিনেশন, অর্থাৎ ইমাজিনেশন ইমোশনের উপর গুরুত্ব আরোপ করা হচ্ছে। আই দিয়ে হচ্ছে ইন্ডিভিজুয়ালিজম অ্যান্ড সাবলাইম। আর দিয়ে হচ্ছে রিজেকশন অফ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অ্যান্ড আরবানাইজেশন। রিজেকশন মানে প্রত্যাখ্যান করা, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অর্থ শিল্পায়ন, আরবানাইজেশন মানে নগরায়ন। রোমান্টিক পোয়েটরা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এবং আরবানাইজেশনকে রিজেক্ট করতেন, তারা এই যান্ত্রিকতা থেকে বেঁচে থাকার ট্রাই করতেন। এম দিয়ে হচ্ছে মিস্টিসিজম অ্যান্ড দ্য সুপার ন্যাচারালিজম, দুইটাই প্রায় সেম জিনিস। এস দিয়ে আমরা পাবো স্পন্টেইনিটি অ্যান্ড সিম্পলিসিটি। আমরা জানি আগের কবিরা ক্লাসিক রোমান এবং গ্রিক যে ফরম্যাট আছে সেই ফরম্যাটে রুলস অফ ডেকোরাম অনুসারে, অর্থাৎ আগের যেই এই সজ্জা অনুসারে লেখার ট্রাই করতেন নিও ক্লাসিক্যালের লেখকরা। তো নিও ক্লাসিক্যালের ঠিক পরের এইজটাই হচ্ছে রোমান্টিসিজম। তারা বললেন না আমরা আগের রুলস অফ ডেকোরাম এগুলা মানব না, আমার যেমনি লিখতে মন চায় আমি তেমনিই লিখব, সেরকম সহজ প্রাঞ্জল লুসিড ভাষায়, ফ্লুয়েন্ট ভাষায় আমরা লিখব। এটাকে বলে স্পন্টেইনিটি অ্যান্ড সিম্পলিসিটি। তো যাই হোক, আমরা এখন ভিতরে প্রবেশ করছি, প্রশ্নের মেইন পার্টগুলো আমরা দেখি। তো এন দিয়ে আমরা বুঝিয়েছিলাম নেচার এজ এ সোর্স অফ ইন্সপাইরেশন। নেচার হচ্ছে অনুপ্রেরণার একটা উৎস। তো নেচার ওয়াজ এ সেন্ট্রাল থিম ইন রোমান্টিসিজম। রোমান্টিসিজমের একটা সেন্ট্রাল থিম হচ্ছে এই নেচার। উইথ পোয়েটস সিইং ইট, পোয়েটসরা এটাকে দেখতেন এ সোর্স অফ বিউটি, ট্রুথ অ্যান্ড ইন্সপাইরেশন। কবিরা এটাকে সৌন্দর্য, সত্য এবং ইন্সপাইরেশনের, অনুপ্রেরণার একটি উৎস হিসাবে দেখতেন। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, নেচারের কথা যখনই আসে সেখানে ওয়ার্ডসওয়ার্থের কথাও চলে আসে। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ইন পার্টিকুলার, বিশেষত যদি আমরা বলতে চাই তাহলে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ইন পার্টিকুলার সেলিব্রেটেড, উদযাপন করছেন, গ্লোরিফাই করেছেন দ্য কানেকশন বিটুইন হিউম্যানিটি এবং অ্যান্ড নেচার। নেচার এবং মানুষের মধ্যে যে সম্পর্ক আছে এই সম্পর্কটা সবচেয়ে বেশি যার কবিতায় দেখতে পাই তিনি হচ্ছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এবং তিনি একজন রোমান্টিক পোয়েট যেটা আমরা জানি। তো সোর্স অ্যাজ এ ইন্সপাইরেশন এটা আপনারা বুঝতে পারবেন। তো এটার মধ্যে একটা রেফারেন্সে আমরা একটা কবিতার কথা বলতে পারি, আই ওয়ান্ডার্ড লোনলি এজ এ ক্লাউডস, যেটা ফার্স্ট ইয়ারে আপনারা পড়ে এসেছেন। এবং উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের একটা বিখ্যাত কবিতা হচ্ছে আই ওয়ান্ডার্ড লোনলি এজ এ ক্লাউড, যেখানে দেখেন তিনি কিছু ফুল দেখেছিলেন, জাস্ট কিছু ফুল। এই ফুল দেখে উনি একটা কবিতা লিখে ফেলছেন, অনেক গভীর ভাব আছে কবিতার মধ্যে, থিম আছে। অর্থাৎ প্রকৃতিকে তারা একটা ইন্সপাইরেশন হিসাবে নিতেন, ইন্সপাইরেশন হিসাবে দেখতেন। তারপরে নেইরমস শব্দের দ্বিতীয় যে অক্ষর সেটা হচ্ছে ই। ই দিয়ে হচ্ছে এমফেসিস, গুরুত্ব, অন ইমোশন অ্যান্ড ইমাজিনেশন। রোমান্টিক পোয়েটরা ইমোশন এবং ইমাজিনেশনের উপর খুব গুরুত্ব দিতেন। তা রোমান্টিক্স বলতে এখানে রোমান্টিক পোয়েট যারা আছে তাদেরকে বোঝাচ্ছে, রোমান্টিক রাইটার যারা আছেন, রোমান্টিক এইজের রাইটার তাদেরকেই বোঝাচ্ছে এখানে। রোমান্টিক্সরা ভ্যালুড করতেন, মূল্য দিতেন ইমোশনকে বা আবেগকে,
অ্যান্ড ইমাজিনেশনকে ওভার উপরে, কিসের উপরে তারা ভ্যালু দিতেন? রিজন অ্যান্ড লজিক, রিজন এবং লজিকের উপরে, যুক্তি বুদ্ধির উপর তারা এটাকে ইমাজিনেশন এবং ইমোশনকে তারা গুরুত্ব দিতেন। আমরা নিও ক্লাসিক্যালে দেখেছিলাম, নিও ক্লাসিক্যালে ইমোশন এবং ইমাজিনেশনের উপরে রিজন এবং লজিকের যুক্তি দিতেন, আর রোমান্টিকরা ঠিক তার উল্টা করতেছেন, যে রিজন এবং লজিকের উপরে তারা ইমোশনকে গুরুত্ব দিচ্ছেন। তো ওয়ার্ডসওয়ার্থের একটা বিখ্যাত বই প্রিফেস টু লিরিক্যাল ব্যালাডস, এই লিরিক্যাল ব্যালাডসে ওয়ার্ডসওয়ার্থ আর্গিউস দ্যাট, ওয়ার্ডসওয়ার্থ এইটা বলছেন, এই কথা বলছেন দ্যাট যে পোয়েট্রি শুড এক্সপ্রেস, পোয়েট্রির এক্সপ্রেস করা উচিত, প্রকাশ করা উচিত ডিপ ইমোশন, গভীর আবেগ প্রকাশ করা উচিত, অ্যান্ড দ্য রেসপন্সেস অফ দ্য হার্ট টু দ্য ন্যাচারাল ফেনোমেনা, এবং প্রাকৃতিক ঘটনার প্রতি হৃদয়ের যে রেসপন্স আছে, হৃদয়ের যে সাড়া আছে, সেই সাড়াকে বা রেসপন্সকে কবিতার মধ্যে ফুটিয়ে তোলা উচিত। অর্থাৎ এখানে এভাবে লিখতে হবে, ওইভাবে লিখতে হবে, এই ধরনের কোনো কথা না। আমাদের ইমোশন অনুসারে, আমাদের আত্মা যেটা বলছে সে অনুসারে লিখে যাব। এটা হচ্ছে ওয়ার্ডসওয়ার্থ বা রোমান্টিক পোয়েটদের কথা। তো যেহেতু উইথ রেফারেন্স অফ ওয়ার্ডসওয়ার্থ অ্যান্ড কিটস বলছে, তাই আমরা এই দুইজনের কথাই এখানে বেশি বলবো। তো কিটসও এমফেসাইজড, গুরুত্ব দিচ্ছেন ইমোশন, আবেগকে, অ্যান্ড ইমাজিনেশন এবং কল্পনাকে ইন হিজ ওয়ার্ক, তার কাজের মধ্যে। ইন হিজ ফেমাস পোয়েম, তার বিখ্যাত কবিতা অড অন এ গ্রিসিয়ান আর্ন, এই কবিতার মধ্যে কিটস এক্সপ্লোর করছেন দ্য টেনশন বিটুইন, যে দ্বন্দ্ব আছে বিটুইন মধ্যে, কিসের মধ্যে? দ্য পারমানেন্স অফ আর্ট, আর্টের যে স্থায়িত্ব আছে, অ্যান্ড দ্য ফ্লিটিং নেচার অফ হিউম্যান ইমোশন, এবং মানুষের ইমোশন বা মানুষের এক্সিস্টেন্সের যে ফ্লিটিং নেচার, পলায়নপরতা, হারিয়ে যাবে 2 দিন পরে, এই যে প্রবণতা আছে, এটাকে তুলনা করছেন। সাজেস্টিং দ্যাট, এইটা সাজেস্ট করছেন যে আর্ট ক্যান প্রিজার্ভ, আর্ট সংরক্ষণ করতে পারে দ্য বিউটি অফ হিউম্যান এক্সপেরিয়েন্স, মানুষের অভিজ্ঞতার যে সৌন্দর্য আছে সেটা আর্ট তুলে ধরতে পারে। যেমন আপনি কোনো একটা জায়গায় গিয়েছেন, সেই জায়গার একটা ছবি এঁকে আপনি দেয়ালে টাঙিয়ে রেখেছেন, আপনার অভিজ্ঞতা ওই আর্টের মধ্যে ধরা হয়ে আছে, বাঁধা হয়ে আছে। বোথ পোয়েটস বিলিভ দ্যাট, দুই কবি বিশ্বাস করতেন যে ট্রু বিউটি, সত্যিকারের সৌন্দর্য, অ্যান্ড মিনিং ইন লাইফ, জীবনের অর্থবহতা, কাম ফ্রম, আসে, সত্যিকারের সৌন্দর্য এবং জীবনের অর্থবহতা এটা আসে কোথা থেকে? আসে ফ্রম ইমোশনাল এঙ্গেজমেন্ট থেকে, এবং ক্রিয়েটিভ, সৃজনশীল ইমাজিনেশন বা সৃজনশীল কল্পনা থেকে। তারপরের অক্ষরটা হচ্ছে আই দিয়ে হচ্ছে ইন্ডিভিজুয়ালিজম অ্যান্ড সাবলাইম। এই সাবলাইম শব্দটা আমরা বারবার পাবো, এই জন্য সাবলাইম শব্দটা সম্পর্কে আমরা কিছু অর্থ জানি। সাবলাইম মানে হচ্ছে উৎসাহ, উচ্চ, মহিমান্বিত, কোনো কিছুকে মহিয়ান করা, গরিয়ান করা, মহত্তম করা, ঊর্ধ্বে তোলা, শ্রেষ্ঠত্ব করা, অর্থাৎ কোনো কিছুরে গ্লোরিফাই করা, এটাকে বলা হয় সাবলাইম। তো এটার ডিটেলস একটু ব্যাখ্যা আছে, সেটার যেহেতু আমাদের সময় নাই, একটু গুগল করে আপনারা জেনে নেবেন বা অন্য কোনো ক্লাসে আমি বলবো। তো রোমান্টিক পোয়েটরা ইন্ডিভিজুয়ালিজম এবং সাবলাইমের উপর কী করতেন? গুরুত্ব দিতেন। রোমান্টিসিজম উদযাপন করে দ্য ইন্ডিভিজুয়াল, প্রত্যেক ব্যক্তিকে, ক্ষুদ্র জিনিসকে। ফোকাসিং অন, যেটা ফোকাস করে, গুরুত্ব আরোপ করে। পার্সোনাল এক্সপেরিয়েন্স, মানুষের পার্সোনাল এক্সপেরিয়েন্সের উপর গুরুত্ব আরোপ করে। একটু সময় দিবেন, আমি ফ্লাইট মোডটা অন করে দেই, কারণ হঠাৎ নোটিফিকেশন এসে আমাদের প্রচুর ডিস্টার্ব করে, আমি এটা খেয়াল করি নাই যে ফ্লাইট মোড অন করি নাই। তো বোথ ওয়ার্ডসওয়ার্থ অ্যান্ড কিটস দুইজনেই কী করতেন? হাইলাইট করতেন, গুরুত্ব দিতেন দ্য ইম্পর্টেন্স অফ ইন্ডিভিজুয়াল পারসেপশন ইন দেয়ার পোয়েট্রি, ব্যক্তিগত বা ইন্ডিভিজুয়ালের যে পারসেপশন আছে, যেই বোধ আছে, যে যেভাবে বুঝেছেন, সেই ইন্ডিভিজুয়াল পারসেপশনকে তাদের কবিতার মধ্যে তারা গুরুত্ব আরোপ করতেন। তো এখানে আরেকটা দেখেন লাইন, ফোকাসিং অন পার্সোনাল এক্সপেরিয়েন্স, ব্যক্তিগত অভিজ্ঞতা এবং সাবজেক্টিভ, যেটার সাথে আমি জড়িত আছি, আমার ইমোশন যেটা জড়িত আছে, এটা হচ্ছে সাবজেক্টিভ ফিলিংসের উপর তারা গুরুত্ব দিতেন রোমান্টিক পোয়েটসরা। তো বাকিটুকু আপনারা পড়ে নিতে পারবেন, আশা করি সহজ আছে। যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে জিজ্ঞেস করবেন, আমি আছি ইনশাল্লাহ। পরীক্ষা সামনে থাকায় আমি ভিডিওগুলার মেইন পয়েন্টগুলো আপনাদেরকে শুধু বলে দিচ্ছি।
তো আর দিয়ে হচ্ছে রিজেকশন অফ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অ্যান্ড আরবানাইজেশন, তারা শিল্পায়ন এবং নগরায়নকে রিজেক্ট করতেন, এটা থেকে বেঁচে থাকার ট্রাই করতেন। এ সিগনিফিক্যান্ট ফিচার অফ রোমান্টিসিজমের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল ইটস রিজেকশন, এইটার প্রত্যাখ্যান করা, অফ দ্য র্যাপিড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, দ্রুত গতিতে যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছে, শিল্পায়ন হচ্ছে, এটাকে তারা রিজেক্ট করতেন, প্রত্যাখ্যান করতেন। অ্যান্ড আরবানাইজেশন, এবং আরবানাইজেশনকে তারা প্রত্যাখ্যান করতেন। দ্যাট ওয়ার ট্রান্সফর্মিং সোসাইটি, যেটা সমাজকে পরিবর্তন করছিল। কে সমাজকে পরিবর্তন করছিল? এই ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এবং আরবানাইজেশন, যেটি সমাজকে পরিবর্তন করছিল ডিউরিং 18th অ্যান্ড 19th সেঞ্চুরি, 18 এবং 19 শতকে। তো 18 এবং 19 শতকে সমাজকে পরিবর্তনকারী শিল্পায়ন এবং নগরায়নকে তারা রিজেক্ট করতেন। আমার কথাগুলো যদি আপনারা ভালোভাবে শুনেন, বাক্যগুলো আশা করি নিজের মতো করেও লিখতে পারবেন। তো বোথ ওয়ার্ডসওয়ার্থ অ্যান্ড কিটস, এই দুইজনেই ওয়ার ক্রিটিক্যাল, তারা ছিলেন সমালোচনামূলক, অফ দ্য ডিহিউম্যানাইজিং ইফেক্টস অফ ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি, শিল্পশাসিত একটা নগরে যেখানে ডিহিউম্যানাইজেশন হচ্ছে, মানুষের অবমাননা হচ্ছে বা মানুষহীন শিল্প যন্ত্রপাতি চলতেছে, এইটাকে তারা কি করতেন? রিজেক্ট করতেন। তো ওয়াটসওয়াথের একটা কবিতা, দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস, এই কবিতায় তিনি ভাবাবেগ প্রকাশ করছেন, হিজ ডিসমে, তার দুঃখ, অ্যাট দ্য গ্রোয়িং ম্যাটেরিয়ালিজম, এই যে বস্তুবাদ, পৃথিবীর দিকে ধাবমানতা, শিল্প সম্পদ, এইদিকে যে গ্রোয়িং, উত্তরোত্তর যে বৃদ্ধি পাওয়া যে ম্যাটেরিয়ালিজম আছে, সেইটার প্রতি তার দুঃখকে প্রকাশ করছেন। অ্যান্ড লট অফ কানেকশন উইথ নেচার, অ্যান্ড লস অফ কানেকশন উইথ নেচার, নেচারের সাথে যে সম্পর্ক হারিয়ে ফেলছে মানুষ, এইটার জন্য তিনি দুঃখ প্রকাশ করছেন। হি ল্যামেন্টস, তিনি কাঁদেন, তিনি বিলাপ করেন, দ্যাট, যে পিপুল আর টু ফোকাসড, মানুষরা এত বেশি ফোকাসড হয়েছে অন অ্যাকোয়ারিং ওয়েলথ অ্যান্ড পাওয়ার, সম্পদ এবং পাওয়ার অর্জনের দিকে, নেগলেক্ট করে দ্য বিউটি, সৌন্দর্য, অফ দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড, প্রাকৃতিক বিশ্বের সৌন্দর্য উপভোগ বাদ দিয়ে তারা সম্পদ এবং পাওয়ার অর্জনের দিকে তারা মনোযোগ দিচ্ছে। এটা কে বলতেছেন? ওয়ার্ডসওয়ার্থ বলতেছেন। একই সাথে কিটসও কি করতেছেন? ইন হিজ পোয়েম অট টু অটাম, এই কবিতার মধ্যে রিফ্লেক্ট করছেন, প্রতিফলিত করছেন দ্য সাইকেলস অফ নেচার, প্রকৃতির যে সাইকেল আছে, শীতের পরে বসন্ত, বসন্তের পরে শীত, এই ব্যাপারটাকে, অ্যান্ড দ্য সিম্পলিসিটি অফ রুরাল লাইফ, গ্রাম্য জীবনের, প্রাকৃতিক জীবনের যে সহজতা আছে সেটাকে প্রকাশ করছেন। কন্ট্রাস্টিং দিস, এটাকে তিনি তুলনা করছেন, কোনটাকে? এই যে নেচারের যে সাইকেল আছে এটারে তিনি তুলনা করছেন উইথ দ্য আর্টিফিশিয়ালিটি অফ ইন্ডাস্ট্রিয়াল প্রোগ্রেস বা শৈল্পিক উন্নয়ন, শিল্প বিপ্লবের যে প্রোগ্রেস আছে, এটার যে আর্টিফিশিয়ালিটি আছে, কৃত্রিমতা আছে, এটার সাথে তিনি তার ন্যাচারাল লাইফকে, প্রকৃতির সিম্বলকে, প্রকৃতির শান্তিকে তুলনা করছেন। মনে করেন আপনি কোটি টাকা দিয়ে একটি বাড়ি বানাতেন, সোনা দানা হীরা জহরত দিয়ে একটি বাড়ি বানিয়েছেন, আরেকটি বাড়ি আছে আপনার একটা বাগান বাড়ি, চারিদিকে বাগান আছে, গাছপালা আছে। কিটসের মতে এই বিশাল রাজপ্রাসাদের চাইতে ওই বাগান বাড়িটাই তার মতে উত্তম। মিস্টিসিজম অ্যান্ড দ্য সুপার ন্যাচারালিজম, এটা হচ্ছে রোমান্টিক পোয়েটদের অন্যতম একটা বৈশিষ্ট্য, এবং এই ক্ষেত্রে মিস্টিসিজম এবং সুপার ন্যাচারালিজম বললে দুইজনের কথা বেশি আসবে। একজন হচ্ছেন, আপনারা বলেন তো কে একটু? উইলিয়াম ব্ল্যাক এবং স্যামুয়েল টেইলর কোলরিজ, দুজনের কবিতাই আপনারা পড়েছেন, দুজনই সুপার ন্যাচারাল এলিমেন্টকে ইউজ করতেন। তো এখানে যেহেতু আমাদের ওয়ার্ডসওয়ার্থের রেফারেন্স দিয়ে প্রশ্ন আসছে, তাই আমরা ওয়ার্ডসওয়ার্থ এবং কিটসের কথা বলবো। ওয়ার্ডসওয়ার্থের কবিতাগুলা ফ্রিকুয়েন্টলি, বারবার, ইনক্লুড করে, যুক্ত করে এ সেন্স অফ ডিভাইন নেচার, ঐশ্বরিক নেচার, মহান নেচারকে ইনক্লুড করে, সাজেস্টিং দ্যাট, এইটা সাজেস্ট করে যে, দ্যাট দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড, প্রাকৃতিক বিশ্ব, হোল্ড, ধারণ করে, এ স্পিরিচুয়াল সিগনিফিকেন্স, একটা আধ্যাত্মিক গুরুত্ব। টিনটার্ন অ্যাবে কবিতায় ওয়াটসওয়ার্থ প্রতিফলিত করেছেন অন হাউ নেচার প্রোভাইডস হিম উইথ এ সেন্স অফ ট্রান্সিডেন্স অ্যান্ড
কানেকশন টু এ গ্রেটার রিয়েলিটি, যে প্রকৃতি তাকে কিভাবে একটা গ্রেটার সত্যের সাথে, স্পিরিচুয়াল রিয়েলিটির সাথে, সত্যের সাথে কানেকশন ঘটাতে এবং এই সীমানা ছাড়িয়ে যেতে তাকে সাহায্য করছে। কিটস একইভাবে জন কিটসও ইন হিজ অডেস, তার অডসের মধ্যে অফেন প্রায়ই এক্সপ্লোর করেন থিম অফ বিউটি অ্যান্ড ট্রান্সিডেন্স, হোয়ার যেখানে আর্ট এবং নেচার ব্রিং অ্যাবাউট নিয়ে আসে অ্যান অলমোস্ট মিস্টিক্যাল এক্সপিরিয়েন্স, রহস্যপূর্ণ মিস্টিক্যাল এক্সপিরিয়েন্সকে নিয়ে আসে। মিস্টিক্যাল মানে হচ্ছে যেটা বস্তু জগতের সাথে জড়িত না, যেমন ভূত প্রেত, এগুলো হচ্ছে মিস্টিক্যাল এলিমেন্ট, যেটা আমরা ধরাছোঁয়ার বাইরে, এই ধরনের এলিমেন্টকে বলা হয় মিস্টিক্যাল এলিমেন্ট। ইন হিজ অড টু সাইকে এই কবিতার মধ্যে কিটস কল্পনা করেন দ্য গ্রিক গডেস, গ্রিক দেবীরা অফ দ্য সোল, আত্মার যে গ্রিক দেবী আছে তাকে এজ এটার্নাল মিউজ হিসাবে। মিউজের ব্যাখ্যা দিতে গেলে তো এখন আরও সমস্যা। মিউজ হচ্ছে বিভিন্ন ইপিক পোয়েম লিখতে গেলে মিউজ হচ্ছে একটা ঐশ্বরিক শক্তি, যে শক্তির কাছে আগের কবিরা প্রার্থনা করতেন যে আমার সঙ্গীতের মধ্যে শক্তি দান করেন। তো মিউজ হিসাবে দেখছেন কিটস কাকে? গ্রিক গডেস মানে হচ্ছে দেবী, আর গড মানে হচ্ছে দেবতা। আত্মার যে দেবী আছে তাকে তিনি দেখছেন যে এটার্নাল মিউজ হিসাবে, অ্যান্ড মার্জিং দ্য মিস্টিক্যাল উইথ রিয়েল, এবং মিস্টিক্যাল এলিমেন্টকে তিনি রিয়েল এলিমেন্টের সাথে মিশিয়ে ফেলেন, ব্লেন্ডিং করে ফেলেন। তো রোমান্টিসিজমের লাস্ট যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে স্পন্টেইনিটি অ্যান্ড সিম্পলিসিটি, যেটা নিয়ে আমরা অলরেডি অনেক কথা বলছি। তো ওয়ার্ডসওয়ার্থ ইন পার্টিকুলার যদি তার কথা বলি, অ্যাডভোকেটেড প্রতিনিধিত্ব করতেন ফর দ্য ইউজ অফ কমন ল্যাঙ্গুয়েজ, তিনি বলতেন যে সাধারণ ভাষায় লিখতে হবে। ইন পোয়েট্রিতে কমন ল্যাঙ্গুয়েজের ব্যবহার করতে হবে। বিলিভিং দ্যাট, এইটা বলে যে ইট শুড রিফ্লেক্ট, এটা প্রতিফলিত করা উচিত দ্য এক্সপেরিয়েন্সেস অফ এভরিডে পিপুল, অর্থাৎ সাধারণ মানুষ যারা আছে তাদের ভাষায় কবিতা লিখতে হবে। এবং কিটস অলসো, একই সাথে জন কিটসও ব্যবহার করেছেন অ্যাক্সেসেবল ল্যাঙ্গুয়েজ, যেই ভাষাটা বোঝা যায় ওই ধরনের ভাষা, টু এক্সপ্রেস করতে কমপ্লেক্স ইমোশন, জটিল ইমোশনকে প্রকাশ করতে। এজ সিন, যেভাবে দেখা যায় ওড টু এ নাইটিঙ্গেল কবিতায়। তো এখন আপনারা অনেকে মনে মনে বলবেন, ভাই এমন সহজ ভাষা ইউজ করছো যেটা পরে আমরা বুঝি না। আমরা বুঝি না কারণ হচ্ছে আমরা নেটিভ ইংলিশ না, এবং এইটা নিয়ে হচ্ছে শুধু আমরা না, ক্রিটিক্সরাও সমালোচনা করছেন যে ওয়াটসওয়ার্থ তো বলছেন কমন ভাষায় লিখতে হবে, সাধারণ মানুষের ভাষায় লিখবো, কিন্তু উনি নিজেই সেই ভাষায় লিখতে পারেন নাই, অনেক ক্রিটিকরা এটা বলেন। তো যাই হোক, এই হচ্ছে রোমান্টিসিজমের বৈশিষ্ট্য। আমরা আবারও মেইন যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলা আরেকবার দেখে নেই। 1 নাম্বার হচ্ছে শব্দটা কি? নেইরমস, NEIRMS। তো এন দিয়ে হচ্ছে নেচার এজ এ সোর্স অফ ইন্সপাইরেশন, প্রকৃতিকে তারা ইন্সপাইরেশন বা অনুপ্রেরণার একটা সোর্স হিসাবে ব্যবহার করতেন। ই দিয়ে হচ্ছে এমফেসিস অন ইমোশন অ্যান্ড ইমাজিনেশন, তারা ইমোশন এবং ইমাজিনেশনের উপর গুরুত্ব দিতেন। আই দিয়ে হচ্ছে ইন্ডিভিজুয়ালিজম এবং সাবলাইমের উপর তারা গুরুত্ব দিতেন। আর দিয়ে হচ্ছে রিজেকশন অফ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অ্যান্ড আরবানাইজেশন, যেটা সম্পর্কে বলেছি আপনাদের আশা করি মনে থাকবে। এম দিয়ে হচ্ছে মিস্টিসিজম অ্যান্ড সুপারন্যাচারাল, এবং এস দিয়ে হচ্ছে স্পন্টেইনিটি অ্যান্ড সিম্পলিসিটি। আনসারগুলো লেখার আরেকটা টেকনিক আমি বলি, ফ্রি হ্যান্ড রাইটিং। আপনারা রোমান্টিক পোয়েট্রি পড়ছেন না? তো রোমান্টিক পোয়েট্রি যখন পড়ছেন তখনই তো রোমান্টিক পোয়েট্রিগুলা কীরকম সেটা সম্পর্কে একটা আইডিয়া হয়ে গেছে, ওইগুলাই নিজের মতো করে লিখতে হবে। এই জন্য রাইটিং কোর্সটা করাটা খুব ইম্পর্ট্যান্ট, রাইটিং জানাটা, রাইটিং শেখাটা ইম্পর্ট্যান্ট। কোর্স করা মুখ দিয়ে চলে আসছে, কোর্স করা না, আপনি শেখাটা ইম্পর্ট্যান্ট, কিভাবে নিজের মনের মতো করে লেখা যায়, একটা জিনিস এক জায়গায় শিখলে কিভাবে আরেক জায়গায় নিয়ে ব্যবহার করা যায়। আর নাইলে ইংলিশ ডিপার্টমেন্টে কোনো দিন ভালো রেজাল্ট করা আসলে পসিবল না। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, পরের প্রশ্নে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।